তাহলে আজকে আমরা 6 থেকে শুরু করব। 6-এর 1-এ দেখো কি বলা আছে। 6-এর 1 এখানে বলা আছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক -5,7 এবং x অক্ষকে স্পর্শ করে। তাহলে আমাদের এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে যার কেন্দ্রের স্থানাঙ্ক, তার মানে কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে হচ্ছে -5,7 আর বলছে x অক্ষকে স্পর্শ করে, এটা বলে দিছে x অক্ষকে স্পর্শ করে। এই বৃত্তের সমীকরণ বের করতে বলছে x অক্ষকে স্পর্শ করে। ওকে, তাহলে কিভাবে করব? এটা আমরা আগের দিনই দেখছি, কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক জানা থাকলে, কেন্দ্র জানি মানে কি কি জানি বলো? কেন্দ্র জানি মানে হচ্ছে -g জানি আর -f জানি। তাই তো আমি এখন থেকে একটু বাংলা কম লিখবো, বাংলা কথাগুলো তোমরা তোমাদের মতো করে লিখবা। এইচএসসি পরীক্ষায় বাংলা লিখতে হবে কিন্তু, নয়তো কিন্তু ফুল মার্ক পাবা না, মানে মার্ক কেটে দিতে পারে। ঠিক আছে, টাইম থাকলে অবশ্যই বাংলা এগুলো লিখবা। আমি এখন থেকে জাস্ট মূল ম্যাথটাই ফোকাস করব, বাংলাগুলো আমি আশা করি তোমরা লিখতে পারবো, অনেক যথেষ্ট বড় হইতো। আচ্ছা, তো এইখান থেকে তাহলে দেখো -g এর মান কত? -g এর মান -5, তাহলে g এর মান কত? g এর মান হচ্ছে 5, তাহলে যে একটা ভ্যালু পেয়ে গেলাম। কেন্দ্র দেওয়া থাকা মানেই কিন্তু দুইটা ইনফরমেশন আছে, আমি বলছিলাম না? কেন্দ্র দেওয়া থাকা মানেই দুইটা ইনফরমেশন না? কি বলছিলাম? আমাদের বৃত্তের ইকুয়েশন বের করতে তিনটা শর্ত দরকার, তিনটা ইনফরমেশন দরকার। কেন্দ্র দেওয়া থাকা মানে দুইটা, আর x অক্ষকে স্পর্শ করে একটা, তিনটা হয়ে গেছে, ওইখান থেকে পাওয়া যাবে আমরা। তাহলে আর কি দরকার বলো? আর কি দরকার? সি দরকার। সি, x অক্ষকে স্পর্শ করলে শর্ত ছিল না? না, ওটা তো কর্তৃত্বাংশের দৈর্ঘ্য x অক্ষ থেকে। স্পর্শ করলে কি ছিল? স্পর্শ করলে ছিল হচ্ছে g² = c। x অক্ষকে স্পর্শ করলে এগুলো দেখতে হবে। x অক্ষকে স্পর্শ করলে ছিল হচ্ছে g² = c, y অক্ষকে স্পর্শ করলে ছিল f² = c। দুইটাকে যদি একসাথে স্পর্শ করে g² = f² = c। ওকে, যদি x অক্ষ থেকে কোনো অংশ কেটে নেয় তাহলে কর্তৃত্বাংশের দৈর্ঘ্য হচ্ছে এটা, আর y অক্ষ থেকে কোনো অংশ কেটে নিলে কর্তৃত্বাংশের দৈর্ঘ্য হচ্ছে এইটা। তাহলে পড়াইছি কিন্তু আগের ক্লাসে পড়াইছি, তুমি আগের ভিডিওটা দেখো, তাহলে এগুলো পাবা। এগুলো কিভাবে কেমনে হয়েছে এটা দেখলেই বুঝবা। আপাতত জাস্ট এই ম্যাথের জন্যই যে এটা ফলো করো। x অক্ষকে স্পর্শ করলে g² = c, y অক্ষকে স্পর্শ করলে f² = c, আর দুইটারই করলে এইটা। ঠিক আছে, তাহলে তো এই যে তিনটা আননোনই পাই গেলাম না? g² কত? এটা হবে হচ্ছে 25। তো শেষ ম্যাথ শেষ, ছোট ম্যাথ ক নাম্বারের জন্য। সুতরাং বৃত্তের সমীকরণ কি হবে? x² y² 2gx 2fy প্লাস c = 0। ওকে, তাহলে এখানে x² y²। তো বলো এখানে বসালে একবারে বলো কত আসবে? 10x, তাই না? 14y 25 = 0। বুঝতে পারছি? বুঝছো? তো সহজ, এটা না বোঝার মতো কিছু নাই। পরেরটাও একই, সেম ম্যাথ। কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, x অক্ষকে স্পর্শ, এটা করলাম না। পরেরটা y অক্ষ বলছে, বাসায় করবা। 6-3 এটা HW, 6-4 y অক্ষ, এটা করতে হবে না, একটা করলেই হবে। ঠিক আছে, ওকে। আমি হচ্ছে 7-এর 1 করে দিব, 7-এর 2 তোমরা বাসায় করবা, সেম টাইপের ম্যাথ। তাহলে 7-এর 1 কি কি বলা আছে দেখো, পড়তেছি। একটি বৃত্ত y অক্ষকে স্পর্শ করে, y অক্ষকে স্পর্শ, তাহলে y অক্ষকে স্পর্শ এটা বলা আছে। তারপর আরো বলা আছে যে দুইটা বিন্দু দিয়ে যায়, 3,0 আর 7,0 বিন্দু দিয়ে যায় মানে বিন্দুগামী, তাই না? বিন্দুগামী বৃত্তের সমীকরণ চাইছে, খুবই ইজি ম্যাথ, খুবই ইজি। আচ্ছা, পরেরটা করে দেওয়া উচিত ছিল আসলে, এটা বেশি সহজ। এটা সহজ কেন বলো তো? এই 0 থাকার কারণে। আচ্ছা, পরেরটা করে দিবনি, সমস্যা নেই, ওইটাও করে দিবনি, দুইটাই করে দিব না। ওটার মধ্যে আবার বিন্দুগুলো 0 0 না, মানে ওটার ইকুয়েশন গুলো একটু বড় হবে আর কি। এই তো, এটা না পারার মতো তো কিছু না, কনসেপ্টটা খেয়াল করো আগে।
ওয়াই অক্ষকে স্পর্শ করে দুইটা বিন্দুগামী। এই ম্যাথটা পারবে না তোমরা, এটা কিন্তু তোমরা পারবা। দুইটা বিন্দু বসাইলে এই যে দেখো তিনটা শর্ত আছে না, দুইটা বিন্দু দুইটা শর্ত, ওয়াই অক্ষকে স্পর্শ করে একটা শর্ত। তাহলে তোমরা এই যে বৃত্তের সমীকরণ ওটা ধরে নিবা, বৃত্তের সমীকরণ এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখান থেকে যদি ওই দুইটা বিন্দু বসাও, আমাদের কিন্তু এই ইকুয়েশনটাই বের করতে হবে, gf আর c বের করলেই হয়ে যাবে। তাহলে দুইটা বিন্দু বসাইলে হচ্ছে দুইটা সমীকরণ পাওয়া যাবে। তাহলে প্রথমে এই বিন্দু বসাইতেছি, এই বিন্দু বসালে কত আসবে বলো? 9 0, এটা হবে 6g, এটা হবে 0, এখানে c ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত পাইলাম? 6g প্লাস c মাইনাস 9, তাই না? তাহলে এটা হচ্ছে এক নম্বর আগেই বলছি, তাহলে এটা 2 নম্বর। তারপর আবার যদি ওই বিন্দুটা বসাও 7,0, তাহলে আরেকটা পাবা ইকুয়েশন। তাহলে 7 বসালে কত আসবে? 49 0, 7 বসালে এখানে হবে 14x, এটা 0 বসালে 0 আসবে প্লাস c। বুঝতেছো তো? বিন্দুগুলা বসাইতেছি ইকুয়েশনে, সিম্পল জিনিস, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত আসতেছে? আচ্ছা এখানে x না তো, x এর মানই তো বসাইছি, g, তাই না? বসাইছি তো x এর মান, x এর মান হচ্ছে 7, y এর মান 0। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 14g প্লাস c মাইনাস 49, এটা আসলো হচ্ছে 3 নাম্বার। তাহলে আমাদের তো সলভ করতে হবে, তাই না? এই দুটোই সলভ করে ফেলা যাবে না? জি আর সি দুইটা আননোন, দুইটা ইকুয়েশন, এই দুটোই সলভ করে ফেলা যাবে। তাহলে এই দুটো কেমনে সলভ করবো? বিয়োগ করে দিতে পারি, বিয়োগ করলে সি চলে যাবে। বুঝতেছো? যে কোনো একটা থেকে আরেকটা বিয়োগ করলেই হবে। আচ্ছা বিয়োগ ভাগ না, তো যদি বিয়োগ করি তাহলে কি হবে? এখানে হচ্ছে 6g প্লাস c মাইনাস 14g মাইনাস c, তাই না? তাহলে এখানে হচ্ছে -9, আর এটা মাইনাস করার কারণে এটা প্লাস হয়ে যাবে না? 49। বুঝতে পারতেছো? ঠিক আছে, সবাই বুঝছো? না বুঝলে কিন্তু বলবা। আচ্ছা এখানে তাহলে কত আসলো দেখো, মাইনাস, সরি এটা প্লাস 6g মাইনাস 14g, তাহলে এটা কত আসবে? কত? -8g। c c চলে যাবে, ওইখানে থাকবে হচ্ছে, তাহলে g এর মান কত আসলো? -5, g এর মান হচ্ছে -5। ঠিক আছে, g এর মান -5। তাহলে একটা আননোন পেয়ে গেছি, g এর মান বসাইলে আরেকটা আননোন পাওয়া যাবে, c পাওয়া যাবে। আর y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার ইজ ইকুয়াল টু c, ওইখান থেকে f পাওয়া যাবে। বুঝছো? হ্যাঁ, y অক্ষকে জন্য তো বললাম f স্কয়ার ইজ ইকুয়াল টু c, g তো পাইয়ে গেছো, c তো এই যে এখান থেকেই পাবা, এই দুইটা যে কোনো একটা g এর মান বসাই দিলে পাবা। তাহলে ধরো আমি 2 এ হচ্ছে 2 নং এ g এর মানটা বসাই দিতেছি। তাহলে 2 এ যদি g এর মানটা বসাই দেই, এই যে g এর মান কত বলো? তাহলে এখানে আছে হচ্ছে 6 মাইনাস 5 প্লাস c, এইখান থেকে c এর মান পাই যাবো -9, তাই না? তাহলে c এর মান কত আসবে? হ্যাঁ, প্লাস 21, তাই না? বুঝতেছো তো? তাহলে দুইটা পেয়ে গেছি। আরেকটা হচ্ছে ওই যে y অক্ষকে স্পর্শ করে ওই শর্ত থেকে, y অক্ষকে স্পর্শ করলে আমরা জানি, আমি বাংলা লিখতেছি না, f স্কয়ার ইজ ইকুয়াল টু c। তাহলে এইখান থেকে আমাদের f স্কয়ার এর মান জানি না, c এর মান কত পাইলাম? c এর মান পাইলাম হচ্ছে 21। এই ম্যাথে কি প্লাস মাইনাস দিব? এগুলো কিন্তু চিন্তা করে বলবা, আগের দিন এরকম একটা ম্যাথ করাইছিলাম, তাই না? হ্যাঁ, বলা নাই তো, দুইটা অ্যান্সার হইতে পারে, এমন দুইটা অ্যান্সার হইতে পারে না? বুঝছো? যে উভয় হচ্ছে y অক্ষকে স্পর্শ করছে, আবার হচ্ছে এই দুইটা বিন্দু দিয়ে যাইতেছে, এটা তুমি আঁকলেও পাবা। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে রুট ওভার মানে প্লাস মাইনাস দিয়ে √21 মানে কত? ভাঙা যাবে? 7 × 3 ভাঙা যাবে না, এটাই থাকবে। তাহলে এটাই, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে যে ফাইনালি 1 নম্বরে হচ্ছে বসায় দিবা, বৃত্তের সমীকরণ হবে 1 নম্বরটা, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, তারপর g এর মান বসাবো, g এর মান কত পাইছি?
জি এর মান পাইছি হচ্ছে -5, তাহলে জি এর মান যদি বসায় কত আসবে -10x, এটা কিন্তু একটু প্লাস মাইনাস দিয়ে বসাও, +-2 আর f এর মান হচ্ছে 21, প্লাস মাইনাস একসাথেই বসাইলাম y প্লাস c এর মান কত 21 = 0, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ অ্যান্সার একসাথে রাখলেই হবে, কোনো সমস্যা নেই, একসাথেই রাখছি, প্লাসের জন্য একটা মাইনাসের জন্য একটা, এখানে কিন্তু আসলে দুইটা বৃত্তের সমীকরণ আছে, ঠিক আছে। কারো কোনো কনফিউশন থাকলে বলো। কেন দেখবে না, দেখবে। পরেরটাও সেম, পরেরটা শুধু জিরো নাই তো, ইকুয়েশন গুলা একটু বড় বড় হবে আর কি। তো আমি আশা করি তোমরা এটা বাসায় করতে পারবা, মানে আননোন তো তিনটাই, এমন তো না যে আননোন নতুন করে আসতেছে, ঠিক আছে। পরেরটা যদি না পারো তাহলে নেক্সট ক্লাসে করে দিবনি, বা বললে এখনো করে দিতে পারি, পারার কথা তো। মানে এইখানে দেখো যে এইখানে ইকুয়েশনটা ইজি কেন হইলো, এই যে এফটা এখানে থাকতেছে না, জিরো বসে দিতেছি না, এখানে মনোযোগ দাও, জিরো হওয়ার কারণে এখানে এফ থাকতেছে না, আবার এখানেও জিরো হওয়ার কারণে এফ থাকতেছে না, তাই না। কিন্তু যদি এটা জিরো না হইতো তাহলে এফ থেকে যেত না, তাহলে এখানে তিনটা আননোন থাকতো, তো তখন একটু সলভ করাটা জটিল হইতো আর কি। ওই যেগুলো আগে বলছিলাম না যে দুইটা বিয়োগ দিয়ে, ধরো বিয়োগ দিলে তো সি চলে যাবে, তো ওইখান থেকে জি আর এফ এর একটা ইকুয়েশন পাবা, পরে ওইখান থেকে আবার কষ্ট করে সলভ করতে হবে। ওকে, তো চেষ্টা করো, এটা বাসায় করবে, এটা নেক্সট ক্লাসে অবশ্যই করে আসবে। আমি প্রথমে আসলে আগে এটা জিজ্ঞেস করবো এটা করছো কিনা, 7-2, যদি না পারো এটা দিয়ে আমরা শুরু করব নেক্সট ক্লাস, ঠিক আছে। ওকে, এটা কিন্তু অবশ্যই করবা। আচ্ছা তোমরা ফর্মটা ফিল আপ করো না কেন, কি ফর্ম দেখো না, ফর্ম গ্রুপে দিছি না, ফর্ম ফিল আপ করবা। ওরা বেশি উপরে জানে, গ্রুপে কত মেসেজ হয়েছে যে অনেক উপরে চলে গেছে, এটাই তো। ফর্ম ফিল আপ করো, ঠিক আছে, করছো, তোমাদের বন্ধুদেরও দিও। পরীক্ষা তাহলে পরীক্ষা 17 তারিখেই হবে মোটামুটি শিওর, মনে হয় না আর পিছাবো। 17 তারিখ, আজকে মাত্র 1 তারিখ, মনে হয় অনেক টাইম আছে, আরো 3 সপ্তাহ, তাই না। তো ভালো মতো প্রিপারেশন নিবা, ঠিক আছে। হ্যাঁ তোমাদের পরীক্ষার কথা তো আমি আর আগেই বলছি, পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড হবে। ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড মানে বুঝো তো, মানে ধরো টাইম কম পাবা একটু আর কি, মানে প্রশ্ন আসলে হার্ড ব্যাপারটা আসলে দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে আসলেই প্রশ্ন হার্ড, মানে আমি হচ্ছে আনকমন ম্যাথ দিছি অনেক, আরেকটা হচ্ছে আমি তোমার পারা ম্যাথ দিছি কিন্তু তোমার আমি টাইম কম দিছি, মানে টাইম কম দিয়ে ব্যাপারটা চ্যালেঞ্জিং করে দিছি আর কি, এটাও হার্ড, এটা হচ্ছে হার্ডের আরেকটা ধরন, বুঝছো। তো আমরা হচ্ছে মানে টাইম কমের হার্ডটার দিকে ফোকাস করবো আর কি। তো তোমরা ধরো যদি বইটা পরীক্ষা হইতো একটা ম্যাথ করার জন্য ঘরে হচ্ছে 3 মিনিট করে সময় পাইতা, কেন আমরা 3 মিনিট দিব না অবশ্যই, কিন্তু অবশ্যই 10 মিনিটও দিব না, একটার জন্য সর্বোচ্চ হচ্ছে 5 থেকে 6 মিনিট, 5 মিনিটের বেশি আমি দিতে চাইতেছি না আর কি, মানে এরকম মোটামুটি 10টা ম্যাথ থাকবে, ঠিক আছে। আর ওই খাতাটা হচ্ছে বুয়েটের রিটেন পরীক্ষায় যেরকম খাতা হয় ওরকম দেওয়ার চেষ্টা করব, মানে হচ্ছে ধরো প্রশ্ন থাকবে, স্পেস থাকবে, ওইখানে হচ্ছে অ্যান্সার করবে আর কি, এরকম। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো আগে থেকে এইভাবে এক্সাম দাও এখানে, বাট এটা আরেকটু মানে আরেকটু ফর্মাল, বুঝছো, আরেকটু বেশি ফর্মাল আর কি, ঠিক আছে। তোমাদের বন্ধুদের বইলো, পরীক্ষা সবাই দিলে আর কি বুঝতে পারবা যে তোমার পজিশনটা এখন অনেক সময় চলে গেছে না, তো এই সময়ের মধ্যে তুমি আসলে কেমন পজিশনে আছো বাকিদের তুলনায়, এটা একটা কম্পিটিটিভ পরীক্ষা দিলে বুঝতে পারবা। তো পরীক্ষা সবার জন্যই উন্মুক্ত। তাহলে দেখো এটা হচ্ছে 7-এর 6, একটি বৃত্ত x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং y অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডিত করে। আবারও বলি, একটি বৃত্ত x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, হ্যাঁ x অক্ষকে স্পর্শ করে, আবার কোন বিন্দুতে স্পর্শ করে সেটাও বলা, তাই না, ঠিক আছে। y অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটা জ্যা খণ্ডিত করে, তাহলে y অক্ষ থেকে খণ্ডিত জ্যা, y অক্ষ থেকে খণ্ডিত জ্যা হচ্ছে 6 একক। বৃত্তটির সমীকরণ চাইছে, বৃত্তের সমীকরণ, হ্যাঁ কি বললা, চিত্র। আচ্ছা চিত্রটা হচ্ছে যে এরকম হইতে পারে, আগে বৃত্ত আঁকলে ভালো হবে। এই যে আগে হচ্ছে বৃত্ত আঁকবো, যেহেতু আমরা ফ্রি হ্যান্ড আঁকতেছি,
এক্স অক্ষকে স্পর্শ করে, তাই না? এই যে এক্স অক্ষকে স্পর্শ করলো, আর ওয়াই অক্ষ থেকে এই যে এরকম, বুঝছো? এক্স অক্ষকে স্পর্শ করছে, কোন বিন্দুতে স্পর্শ করছে সেটাও বলা আছে, 4,0 এই বিন্দুতে স্পর্শ করছে। আর কতটুকু, এই যে ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটছে, 6 একক, এটা বলা আছে। তো আমাদের এই বৃত্তের সমীকরণ বের করতে হবে, এটাই আসছে। আচ্ছা, ঘুরে ফিরে এই বৃত্তের সমীকরণই, মানে সব আপাতত বৃত্তের সমীকরণের ম্যাথ, পরে আমাদের স্পর্শক স্পর্শক চাপে, এগুলো পরের চ্যাপ্টারে আছে, আস্তে আস্তে আমরা পাবো। তাহলে তোমার কাজ হচ্ছে 3টা শর্ত খোঁজা, 3টা ইনফরমেশন, 3টা ইকুয়েশন হবে, সলভ করে ফেলবো। তাহলে এই যে এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি। ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটে সেটা বলা আছে, তাহলে 2√f² - c, এটা হচ্ছে 6, দুইটা পেয়ে গেলাম। কোন বিন্দুতে স্পর্শ করে সেটাও জানি, এটা বৃত্তের পরিধির উপর না, বৃত্তের পরিধির উপর, তাহলে বসায় দেওয়া যাবে, বুঝছো? তাহলে বৃত্তের সমীকরণ হবে হচ্ছে এটা, আমি বাংলা লিখতেছি না, 2gx 2fy + c = 0। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে তোমরা ওই যে প্রথমে বিন্দুটা বসায় দাও, তো 4,0 বিন্দুটা বসায় দেই। 4,0 বিন্দুটা যেহেতু বৃত্তের উপরে, বুঝেছো তো বসানো কেন যাবে, যেহেতু বৃত্তের উপরের বিন্দু, তাই এটা বসালে কি হবে, 4² মানে 16, হ্যাঁ একবারে লিখি, এটা 0, এটা আসবে হচ্ছে 8g, তারপর হবে 0 + c = 0। তাহলে এইখান থেকে 8g + c -16, ঠিক আছে, একটা ইকুয়েশন পাইলাম। তাহলে এটা হচ্ছে একটা ইকুয়েশন। ওকে, তারপর হচ্ছে ওয়াই অক্ষকে, এক্স অক্ষকে যেহেতু স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে বলে, এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়, g², এটা হচ্ছে c এর সমান হয়, ঠিক আছে। তাহলে চাইলে কিন্তু তোমরা এখনই এই যে ইকুয়েশনটা সলভ করে ফেলতে পারো, c এর মানটা যদি এখানে বসায় দিই, ইকুয়েশনটা সলভ করা যাবে না, বুঝতেছো? চাইলে এখনই সলভ করে ফেলা যাবে। তাহলে আমরা সেটা করি, যে আমি হচ্ছে 2 এ এই যে এই জিনিসটা বসায় দেব, 2 এ হচ্ছে আমি 8g, আর c এর জায়গায় কত বসাবো, g², একটা আননোন না, একটা আননোন থেকে একটা ইকুয়েশন সলভ করাই যাবে, তাই না? তাহলে এটার এইভাবে লিখলাম, g² + 8g + 16 = 0। ওকে, তাহলে দেখো এটা হোল স্কয়ার ফরম্যাটে যাবে, দেখতেছো, 2 × g × 4 + 4² = 0। তাহলে এইখান থেকে কি আসলো, এইখান থেকে আসলো হচ্ছে হ্যাঁ g + 4 হোল স্কয়ার, এটা হচ্ছে 0। তাহলে g এর মান কত, g এর মান পাই গেছে হচ্ছে -4। তাহলে একটা আননোন ডান, g এর মান বসায় দিলে c এর মান পাবো। তাহলে 2 থেকে এটা নিয়ে আসি, 2 থেকে g এর মানটা বসায় দিব, g এর মান হচ্ছে -4, আর c এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব, কত আসে, এই যে এখানে বসাইলাম তো, g², আচ্ছা এটার মধ্যে, হ্যাঁ ওইটাও করতে পারতাম, হ্যাঁ ওটা করলে বেশি ইজি হইতো, হ্যাঁ আচ্ছা ওটা চোখে পড়ে নাই আমার, ওটা প্রথমে চোখে পড়ছে আর কি। একটা দিয়ে করলেই হবে, দুইটা দিয়ে হবে, কত আসে বলো, সেম অ্যান্সারই আসবে। যেমন এই যে দেখো কত আসে, 16, তাই না? এটা থেকে সহজে বলা যেতেছে, তাহলে এইখান থেকেও 16। ওকে, যেটা দিয়ে করো কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে c = 16 আসলো। এরপর আরেকটা কেমনে পাবো, আরেকটা হচ্ছে, এটা কিন্তু আগের ম্যাথের অংশ, ওই যে আমাদের কাছে বলা আছে না, ওয়াই অক্ষ থেকে খণ্ডিত, তাহলে ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের জন্য আমাদের সূত্র কি ছিল, হ্যাঁ 2√f² - c, এটা কত, এটা বলা আছে 6, এই যে এটা ওরা বলে দিছে, এটা তো আমরা বলি নাই, ঠিক আছে। ওয়াই অক্ষ থেকে খণ্ডিতাংশ, কর্তৃতাংশ লিখছিলাম আমরা আগের দিন, ওয়াই অক্ষ থেকে কর্তৃতাংশ, ছেদাংশ, খণ্ডিতাংশ সব একই কথা, বুঝছো? তাহলে এখানে হচ্ছে ওই যে একটু আগে c এর মান পাইছো, তো 2 ভাগ করে দিতে পারো, c এর মান হচ্ছে 16, 2 ভাগ করলে এটা 3, বর্গ করলে এটা হয়ে যাবে 9, তাহলে এখানে 25,
এখানেও খেয়াল করো, এফ এর দুইটা মান কি পসিবল? প্লাস মাইনাস 5 দিব নাকি শুধু 5 দিব? শুধু 5 দিব নাকি প্লাস মাইনাস 5 দিব? কেন একটা বলো? নিচে হইতে পারে তো, একই শর্ত। এই যে এইখান থেকে ওয়াই থেকে হচ্ছে, এইখান থেকে ধরো 6 কাটলো আর ওয়াই অক্ষকে এখন স্পর্শ করছে নিচের দিকে, হইতে পারে না? এই যে এরকম এটা হইতে পারে কিন্তু, বুঝতেছো তো? তাহলে দুইটা অ্যান্সার পসিবল। দুইটা অ্যান্সার পসিবল, তো প্লাস মাইনাস অবশ্যই রাখবো। তাহলে আগের মতো হচ্ছে এই একে সবগুলা বসায় দিবা, এটা তো ঘুরে ফিরে একই জিনিস দেখতেছো। আচ্ছা ওকে, এই ম্যাথটা কিন্তু চিত্র এঁকে অনেক ইজিলি করা যেত, মানে অনেক ইজিলি। মানে আমরা এই চিত্র তো আঁকছি, বাট চিত্র থেকে কিন্তু আমরা তেমন কিছু হেল্প নেই। যদি আমরা চিত্র সাহায্য করতাম তাহলে আমাদের অনেক ক্যালকুলেশন না করলেও হইতো। যেমন আমরা যে এটা দেখেই বলে দিতে পারতাম এটা যে 4 আসবে, এটা দেখেই বলা যেত। এগুলো কিন্তু আমি আগের দিন তোমাদের সাথে একটু আলোচনা করছিলাম। দেখো এটা এখান থেকে একটু বলি তো, এইচএসসিতে এইভাবে করো, অ্যাডমিশনে চিত্র এঁকে সরাসরি করে ফেলতে পারো। খেয়াল করো, এই যে এটা সেন্টার না, সেন্টার কত? মাইনাস জি মাইনাস এফ, তাই তো? তাহলে খেয়াল করো, এইখান থেকে এই পর্যন্তর জন্য কত আসছো? এটাই তো 4 একক আসছো, তাই না? তাহলে এই যে দেখো, এই যে মাইনাস জি, যেটা মাইনাস জি, এটা কত হবে? এটা 4 হবে। এটা কি বুঝো? আবারও ভালো মতো খেয়াল করো, এই যে এইখান, এটা তো আমাদের মূল বিন্দুটা, এইখান থেকে এই পর্যন্ত আসতে কতটুকু আসছো? 4। তাহলে এইখান থেকে এই বিন্দুটা সেমই না? তাহলে লম্ব যদি আঁকি, এফ কত কিছু সেটা হিসাব করে, ঠিক আছে? তাহলে কতটুকু গেল? এখান থেকে এই পর্যন্ত 4 গেছে, তাহলে এই যে 4 মাইনাস জি হচ্ছে 4, তাহলে জি এর মান কত? -4। কত আসছিল? -4ই আসছিল কিন্তু, বুঝতেছো? ঠিক আছে, তাহলে একটা পেয়ে গেলে বাকিগুলো তো এমনি ইজি। একটা যদি পেয়ে যাও বাকি সবকিছু এমনি ইজি। এখন তুমি যে এইখান থেকে তারপর দেখতেছো এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি, তাহলে এখান থেকে সি এর মান পাওয়া যাবে হচ্ছে এক চান্সে 16। মানে কিচ্ছু করতে হইতেছে না, একটা জিনিস জাস্ট চিত্র থেকে বের করে নিছো। হ্যাঁ, পরে ওই যে এটা তো মানে আগে এটা যে কষ্ট করে ক্যালকুলেশন করে বের করছিল সেটা এখন আর করতে হইলো না। চিত্র একটা আঁকলেই হবে, বাট অ্যান্সার দুইটাই থাকতে হবে। রিটেনে চিত্র দিয়ে করলে একটু বর্ণনা দিবা আর কি, কেমনে কি করলাম। হ্যাঁ মানে কি, ওইটা কিভাবে, ওইটার চেয়ে তাহলে তার মানে ওইটাই ভালো, তাই না? বাংলা লেখার চেয়ে ম্যাথ করাটাই ভালো। এইচএসসি তো করো, এইচএসসি তো অনেক টাইম থাকে, ঠিক আছে? তো একটু বিস্তারিত করার চেষ্টা করো। এটা হচ্ছে 7, হ্যাঁ 7-এর 7 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে ওয়াই অক্ষে না, ওয়াই অক্ষে, হ্যাঁ। তাহলে ধরো এই যে মূল বিন্দু এটা, -4 একক মানে হচ্ছে এইখানে, এইরকম কোন একটা জায়গায় ওয়াই অক্ষকে স্পর্শ করে, আর এক্স অক্ষ থেকে 6 একক কেটে নেয়, তার মানে এই যে এরকম, মোটামুটি এরকম আর কি, ঠিক আছে? এখন এই যে এই বিন্দুটা জানা আছে তোমার, এই বিন্দুটা কত? -4 না সরি 0,-4, 0,-4, আর এই দূরত্ব কত বলা আছে? 6 একক, ঠিক আছে? এটা চিত্র থেকে করো তো, চিত্র থেকে করার চেষ্টা করো। এই যে ধরো সেন্টারটা তো এইখানে, তাই না? তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত জানি না, বাট এইখান থেকে এই পর্যন্ত আসার জন্য কত আসতে হয়েছে? হ্যাঁ, 4 পরিমাণ আসতে হয়েছে, তাই না? ঠিক আছে, বুঝছো? তাহলে দেখ আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক কি? -g -f। কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g -f, বুঝতে পারতেছো? তাহলে -f এটা সমান কত? -4। তাহলে f সমান কত? f সমান হচ্ছে 4, বুঝতেছো তো নাকি? আচ্ছা, তাহলে f পেয়ে গেছো। এখন আবার হচ্ছে y অক্ষকে স্পর্শ করলে কি হয় বলো? f স্কয়ার ইজ ইকুয়াল টু c। তাহলে c কত আসবে? c আসবে হচ্ছে 16। এটা কিন্তু আমি আর অত ডিটেইলে করলাম না, যেহেতু আগেরটা আমরা করছি। তারপর আবার বলা আছে x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করলে x অক্ষ থেকে ছেদ করে 6 একক, স্পর্শ না, 2g স্কয়ার 2√g স্কয়ার - c। x অক্ষ থেকে যদি কোন অংশ কেটে নেয় তাহলে ফর্মুলা হচ্ছে এটা 6 আসবে। তাহলে বসায় দাও,
2 ভাগ করে দিলে সি এর মান 16 ছিল 3, হ্যাঁ, তারপর বর্গ করবা ওই আগের মতোই, তাই না? একবার লিখে দিই, কত আসবে বলো? প্লাস মাইনাস 5, সেম জিনিস, এরপর বসালেই হয়ে যাবে, সেম ম্যাথ। এখানে তাহলে তোমরা 7 পর্যন্ত আসলাম, আমরা 8 নাম্বারটা করি, চলো 8 নাম্বারটা আমি করে দিব। 7 এর 8 নাম্বারটা দেখো তাহলে। ওকে, দেখো এখানে কি বলা আছে, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 রেখায় অবস্থিত। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, ওরা বলে দিয়েছে কেন্দ্র প্রথম চতুর্ভাগে এই রেখার উপর অবস্থিত। ঠিক আছে, কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত এই রেখার উপর। আমরা আস্তে আস্তে যাব। বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে এবং একটা বিন্দুগামী, তাহলে x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে আর 1,1 বিন্দুগামী। এই তিনটা ইনফরমেশন বলা আছে, তিনটা শর্ত বলা আছে। ওকে, আমাদের কেন্দ্র কিন্তু উপরের রেখাটার উপর অবস্থিত, এটা ওরা বলে দিছে। কেন্দ্র এই রেখার উপর অবস্থিত এবং এটাও বলে দিছে প্রথম চতুর্ভাগে। এটা বলে দিয়ে ওরা জাস্ট ওই যে 2-3টা মান যে আসা পসিবল হইতো না, 2টা, ওইটা আর কি ওরা এখন চাইতেছে না। মানে হয়তো এখানে ধরো 2টা মান আসবে, তুমি প্রথম চতুর্ভাগে যেটা সেটা নিবা, তাই না? এরকম হয়তো কিছু চাইতেছে। আমরা ম্যাথ করতে করতে বাকিটা বুঝতে পারবো। তো চলো আগে কন্টিনিউ করি। তাহলে বৃত্তের সমীকরণ তো আমাদের এইটাই, 2gx 2fy। তুমি এই সমীকরণগুলো বাসায় বসে বসে সলভ করবা, চিন্তা করবা, তাহলে তোমার আসলে সমীকরণ সলভ করার দক্ষতা বাড়বে। এখানে ম্যাথগুলো একটু একই টাইপের তো, তাও সবগুলোতেই নতুন কিছু না কিছু আছে। তো যত বেশি প্র্যাকটিস করবে তোমার দক্ষতা তত বাড়বে। আচ্ছা, তাহলে প্রথমে তুমি চাইলে এই বিন্দুটা বসাইতে পারো। আর যেহেতু কেন্দ্রের একটা ব্যাপার বলা আছে, তাই আমরা কেন্দ্রটা আগে একটু লিখে রাখি। কেন্দ্র হচ্ছে -g - f, -g - f। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে হচ্ছে আমরা কি করব, আমাদের 3টা ইকুয়েশন দরকার, তাই না? আমরা যেহেতু আমাদের বলছে, একটু খেয়াল করো, মনোযোগ দাও। কেন্দ্র এই রেখার উপর অবস্থিত না, তাহলে এই কেন্দ্রটা এখানে বসায় দিতে পারবো না। যেহেতু কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, তাহলে একটা ইকুয়েশন পাবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর রেখা। বলো, কেন্দ্র 1 নং রেখার উপর অবস্থিত। কেন্দ্র 1 নং রেখার উপর বলে, কেন্দ্র যেহেতু 1 নং রেখার উপর অবস্থিত, তাহলে আমরা ওইটা এখানে বসায় দিতে পারবো। -g - f, এটা হচ্ছে 3 আসবে। তাহলে g + f, এটা কত আসবে? -3। একটা ইকুয়েশন পাইলাম, একটা ইকুয়েশন পাইছি। এখন হচ্ছে বাকিগুলো খুঁজতে হবে। ঠিক আছে, তাহলে এটার একটা নাম দিয়ে রাখি, এটা হচ্ছে 2 নাম্বার। আরেকটা ইকুয়েশন কেমনে পাবা? বিন্দু বসাইলে আরেকটা ইকুয়েশন পাবা। আরেকটা পাবা হচ্ছে x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করলে ওইখান থেকে আরেকটা ইকুয়েশন পাবা। তাহলে আগে আমরা বিন্দুটা বসাই দেই। বিন্দু বসাইলে 1,1, এই বিন্দুটা বসাই দিছি। তাহলে 1 + 1 2g + 2f + c = 0। বিন্দুটা বসাইছি, তাহলে এখান থেকে কত আসে বলো? 2g + 2f + c, এটা কত আসবে? 2, তাই না? -2। বুঝছো, আরেকটা ইকুয়েশন পাইলাম, এটা দেওয়া হচ্ছে 3 নাম্বার। এটা ইকুয়েশন সলভ করাটা কিন্তু কষ্ট হবে, অত সহজ না কিন্তু। ঠিক আছে, আবার বলা আছে না, x অক্ষকে স্পর্শ করে, x g + f এর মান, হ্যাঁ, ওটা বসা দিয়ে c এর মান বের করতে পারো চাইলে। ঠিক আছে, তাহলে এখানে করে ফেলতে পারো বা পরেও করতে পারো। তাহলে করে ফেলো, g + f এর মানটা বসায় দাও। এই যে এটা এখানে আছে না, বুঝছো? এইটা যদি না থাকতো তাহলে কিন্তু একটু ম্যাথটা বড় হইতো আর কি, বাট সলভ করা যেত। তুমি আসলে এখানে ভয় পাবা না। তোমার 3টা শর্ত আছে না, 3টা ইকুয়েশন, 3টা আননোন, যে কোনো মূল্যে সলভ করাই যাবে। তো তুমি ভয় পাবা না। তোমার হয়তো ম্যাথটা একটু লেন্দি হইতে পারে, বাট ম্যাথ মিলেই যাবে। তুমি সলভ করতে করতে ম্যাথ মিলবেই। ঠিক আছে, এই যে যেমন এই যে এই জিনিসটা খেয়াল যদি চোখে পড়ে তাহলে ম্যাথটা সলভটা ইজি হবে, চোখে না পড়লে সলভ বড় হবে, বাট ম্যাথ হবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তাহলে এই যে এখান থেকে 2 কমন নিলে g + f, এটাই বললাম, এগুলো সলভ করতে করতে তোমাদের ইকুয়েশন সলভ করার দক্ষতা বাড়বে।
তাহলে এটা কত? এটা হচ্ছে -3। তাহলে এখান থেকে বলো সি কত আসবে? -2 প্লাস 6। সুতরাং সি কত আসলো? 1/3 মানে 4। ঠিক আছে, এটা ভাগ না কিন্তু যোগ ছিল। আচ্ছা তাহলে একটা পাই গেছি। এখন তো এই যে এখানে বসায় দিলে পরে বাকি দুটো এখান থেকে সলভ করে ফেলতে পারবা চাইলে, বুঝছো? যাই হোক, আমাদের কাছে আরেকটা শর্ত আছে, ওইখান থেকে আমরা একটা হেল্প নিতে পারি। এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার, এটা হচ্ছে সি। তাহলে এখান থেকে সি পাওয়া যাবো, সরি সি তো আগেই পাইছি, জি পাওয়া যাবো 4 জি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে জি এর মান এই যে এইখানে এখন একটু সতর্ক থাকতে হবে। জি এর মান আসলে লেখা উচিত +-2, তাই না? কোনটা নিব বলো তো? কোনটা নিব? কোনটা নিব? আগের দিন কিন্তু করছি মাইনাস, কারণ কেন্দ্রের স্থানাঙ্ক তো -f -g -f। তোমরা এটা বারবার ভুলে যাও কিন্তু। দেখো কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g -f, এটা কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে প্রথম চতুর্ভাগে থাকতে হলে -g পজিটিভ হইতে হবে। কেন্দ্রের স্থানাঙ্ক -g -f, এই যে -g -f প্রথম চতুর্ভাগে মানে কি? -g পজিটিভ -f ও পজিটিভ। -g পজিটিভ মানে হচ্ছে g নেগেটিভ, তাই না? তাহলে আমরা এখান থেকে কোনটা নিব? তাহলে শুধু এখানে হচ্ছে মাইনাসটা নিবা, সাইডে লিখে দিবা, যেহেতু কেন্দ্র প্রথম চতুর্ভাগে। ওকে, বুঝছো? যেহেতু কেন্দ্র প্রথম চতুর্ভাগে, তো এই জায়গাগুলো খেয়াল রাখো। ওই কথাটা না বলা থাকলে ম্যাথের অ্যান্সার আমরা দুইটাই রাখতাম। ধরো বলা নাই, শুধু বলা আছে যে কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ কিছু বলা নাই, তখন আমরা সবগুলো সম্ভাব্য সবগুলো অ্যান্সারই রাখবো। তাহলে জি পাইছো, সি পাইছো, এফ হচ্ছে এখান থেকে পাই যেতে পারো, বসা দিলেই হয়ে যাবে। বসাও, তো শেষ করো। তাহলে আমরা হচ্ছে দুই এর মধ্যে জি এর মান হচ্ছে -2, এফ এর মান বের করব, এটা আছে -3। তাহলে এফ কত আসলো? -3 প্লাস 2, সুতরাং এফ হচ্ছে -1। মানে বৃত্ত চ্যাপ্টারে আমাদের কাজ হচ্ছে জিএফসি বের করা, জিএফসি, বুঝছো? জিএফসি, হ্যাঁ, বৃত্ত চ্যাপ্টারের কাজ হচ্ছে জিএফসি বের করা, আর কোনো কাজ নাই। 4.1 এটাই কাজ, ঠিক আছে? 4.2 তে যে আমরা আবার দেখবা স্পর্শক ওগুলো নিয়ে কাজ করতেছি, 4.1 এটাই কাজ। আচ্ছা আমি শেষের ম্যাথটা বলি, 9 নাম্বার, ঠিক আছে? 7-এর 9। একটি বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 1,3 বিন্দু দিয়ে যায়, তার সমীকরণ। এটা মুখে মুখে করি, চলো। একটা বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 1,3 বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? তাহলে বৃত্তের সমীকরণ মুখে মুখে চেষ্টা করো। আগের দিন বলছিলাম যে মূল বিন্দুতে স্পর্শ করে মানে কি? তার মানে পরিধির উপরে মূল বিন্দুটা আছে, পরিধির একটা বিন্দু মূল বিন্দু না? তো আগের দিন বলছিলাম যদি কোনো বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় তাহলে তার সি 0 হয়, মনে আছে? তুমি বসায় দাও, যে এটার মধ্যে বসাও, মূল বিন্দু বসাও, তাহলে সি এর মান কত আসবে? 0 আসবে। তাহলে একটা আননোন ডান, বুঝছো? সি এর মান 0। কোন বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় মানে, কোন বৃত্ত মূল বিন্দুগামী মানে তার কনস্ট্যান্ট ধ্রুবকটা 0 হবে, তার মানে সি এর মান 0 হবে, শেষ, তাই না? তারপর একটা বিন্দু বলা আছে না, 1,3 বিন্দু, তাহলে ওইখান থেকে তুমি কি পাবা? আরেকটা পাওয়া যাবা, বুঝছো? এবং তুমি কিন্তু এখান থেকে আরেকটা জিনিসও খেয়াল করতে পারো চাইলে, আমাদের এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে বলছে না, এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়? জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, তাহলে সি 0 হলে জিও 0, বুঝছো? তাহলে শুধু এফ থাকবে, তো এফ এর মানটা তো তুমি ওই যে ওই বিন্দুটা বসে দিলেই পাওয়া যাবে, বুঝতে পারতেছো? ঠিক আছে, কি বললাম আবারও বলি, যেহেতু মূল বিন্দুতে স্পর্শ করে তাই হচ্ছে মূল বিন্দু বসায় দিলে আমরা হচ্ছে সি 0 পাবো, একটা আননোন হয়ে গেল। স্পর্শ করে তো মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, যেহেতু সি 0 তাই জিও 0 আসলো, তাহলে শুধু এফ থাকবে, এফটা বের করে নিবা, ওই যে একটা বিন্দু বলা আছে ওটা বসাইলেই হয়ে যাবে। তাহলে আমরা এটা করলাম না, এটা ছিল হচ্ছে 9, হ্যাঁ 9।